দিকে নজর রাখতে হবে। খর্দায় অটো চালকের দাদাগিরি, পথচারীর মাথায় কোপ অটো চালকের সঙ্গে পথচারীর বাকবিতণ্ডা, আর সেই বাকবিতণ্ডার পরে বচসার জেরে হামলার অভিযোগ। বচসার মাঝেই পথচারীর মাথায় ধারালো অস্ত্রের কোপ। সরাসরি চলে যাব, সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, প্রথমে জানতে চাইবো যে ঠিক কি হয়েছিল, কোথায় হয়েছিল খর্দার? দেখো, তোমাকে জানিয়ে রাখি, খড়দহ যে টাটা গেটের কাছে বিটি রোড, সেই বিটি রোডে খড়দহের দিক থেকে টিটাগড়ের দিকে একটি অটো যাচ্ছিল এবং সেই সময় টিটাগড় বিবেকনগরের বাসিন্দা দীপেন মণ্ডল, সে তার ছেলেকে টিউশনি পড়িয়ে বাড়ি ফিরছিলেন। সে সময় কিন্তু রাস্তা পার হওয়ার সময় টাটা গেটের সামনে অটো ধাক্কা মারে এবং তারপরে দীপেন মণ্ডল কিন্তু অটোর যে চালক তাকে কিন্তু প্রতিবাদ করেন যে এত জোরে কেন বিটি রোড দিয়ে অটো চালাচ্ছেন তিনি, এবং সেই জায়গা থেকে কিন্তু দুজনের মধ্যে বচসা হয় এবং বচসার পরে হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে অটো চালক অটো থেকে কিন্তু ধারালো একটি অস্ত্র নিয়ে তার মাথায় আঘাত করে এবং আঘাত করার পরে কিন্তু সে রক্তাক্ত অবস্থায় সেখানে লুটিয়ে পড়ে এবং সেখান থেকে কিন্তু এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে তাকে আহত অবস্থায় প্রথমে খড়দহ বড়রাম হাসপাতালে নিয়ে যান এবং সেখান থেকে তাকে চিকিৎসা করিয়ে খড়দহ থানাতে অটো চালকের নামে অভিযোগ করেন এই দীপেন মণ্ডল। যে সঙ্গে থাকো সুবীর, এই যে আহত ব্যক্তি তিনি ঠিক কি অভিযোগ করছেন শুনবো। টিউশন থেকে নিয়ে ফিরছি, তো আমাদের ওখানে যে বাম্পারটা নতুন করা হয়েছে, ওই বাম্পারের ওখানে সব গাড়ি স্লো হয়, তো ওই গাড়ি মানে ওই অটোটাও স্লো হয়ে মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে গেছে। আমরা বললাম, দাদা এখানে দাঁড়াচ্ছেন কেন, আপনি একটু এগিয়ে বাদিকে ফাঁকা এগিয়ে দাঁড়ান। যে না, আমি যেখানে খুশি সেখানে দাঁড়াবো, এরকম আপনি বলবার কি আছেন, আপনি আপনার কি আছে। তারপরে গাড়ির ওই সিট তুলে হঠাৎ করে কি ওখান থেকে হঠাৎ করে ভয়ানক টাইপের একটা অস্ত্র আর কি, সে লোহার অনেক বড়, ওটা দিয়ে প্রথমে একবার আমাকে মারলো। আমি কোনো রকম সেভ করলাম, তারপরে আমাকে পেছন দিক দিয়ে এসে এত জোরে আঘাত করলো, আশেপাশের লোকজন সব ওকে ধরে থানায় ফোন করেছে, 3টে সেলাই পড়েছে। ও যত জোরে মেরেছে জীবনও চলে যেতে পারতো এখান থেকে। সুবীর রয়েছে আমার সঙ্গে, সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, অভিযোগ আমরা শুনলাম, খড়দা থানায় অভিযোগ দায়ের হয়েছে অটো চালকের বিরুদ্ধে, এখনো পর্যন্ত কোনো তদন্ত? দেখো, আক্রান্ত ব্যক্তি যিনি রয়েছেন তার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই খড়দহ থানার পুলিশ ঘাতক যে অটো, সেই অটোটিকে যেমন পুলিশ আটক করেছে, তার পাশাপাশি এই যে অটো চালক যে অভিযুক্ত তাকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে এবং পুলিশ কিন্তু এই যে অর্থাৎ এই দীপেন মণ্ডল তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গে সঙ্গে কিন্তু খড়দহ থানার পুলিশ পদক্ষেপ নিয়েছেন এবং পদক্ষেপের পরেই কিন্তু এই যে অটো চালক তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। বেশ সুবীর। এবার বৈচিগ্রামের দিকে নজর রাখবো। সেখানে বৈচিগ্রাম স্টেশনে সবুজ নিধন, 18টি গাছ কাটার অভিযোগ। গাছ কাটার প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয়রা, অন্যদিকে সরব হয়েছেন পরিবেশ প্রেমীরাও। কিন্তু কাদের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ রয়েছে? 18টি গাছ কাটার অভিযোগ জানাবে সোমনাথ রয়েছে আমার সঙ্গে। সোমনাথ, হ্যাঁ দেখো, হাওড়া বর্ধমান মেন টাকা যে বৈচিগ্রাম স্টেশন রয়েছে, সেই বৈচিগ্রাম স্টেশনে 18টি বড় বড় গাছের ডালপালা কাটার নাম করে যেভাবে কাটা হয়েছে গাছ, যেখানে এই গরমে, 4 ঘন্টা গরমে, সেখানে যারা যাত্রীরা আছে সেই গাছের তলায় তারা দাঁড়ায় এবং এই যে পরিবেশ প্রেমী যারা রয়েছে তারা সকালবেলায় এবং তারা ব্যানার নিয়ে এই স্টেশন যে মাস্টার কাছে, স্টেশন মাস্টার আছে তার কাছে যান এবং গাছের মধ্যে গামছা দিয়ে ফুল দিয়ে তারা গাছের মধ্যে এবং এরপরে একটি লিফলেট লাগিয়ে দেয়, যেখানে হচ্ছে যে আমরা পাখিদের ছায়া দিই, সেই মানুষ অক্সিজেন দিই, সেরকম ধরনের লেখা হয়। গাছ আমাদের মা, তাদের উপর আঘাত করা হচ্ছে, এরকম ধরনের লেখা হয়। যে এই যে রেলের তরফ থেকে যে জানানো হচ্ছে যে এটা বর্ষাকালে, আসলে বর্ষাকাল এলে সেটা এখানে যে ডালপালা আছে, ডালপালা ঝড় এলে ঝড়ে ডালপালা তারের মধ্যে পড়ে, তার জন্য ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। সেই কারণে ডালপালা প্রতি বছর যেরকম ছাটা হয় সেরকম এবছরও ছাটা হয়েছে। বৈচিগ্রাম প্ল্যাটফর্মের বিগত 15 দিন আগে গাছগুলিকে নির্মমভাবে ট্রিমিং এর নামে কাটিং করা হয়েছে, অর্থাৎ ছাঁটার নামে কাটিং করা হয়েছে। আপনারা জানেন আসন্ন কালবৈশাখীতে রেলের লাইনে গাছ ভেঙে গিয়ে পড়তে পারে ঝড়ের জন্য, কিন্তু সেই জায়গায় যেখানে ছাড়লে সমস্যা মিটে যেত, সেখানে বৈচিগ্রামে প্রায় 18টির অধিক গাছকে কেটে ফেলা হয়েছে। স্মারকলিপি জমা দিয়েছে, আমরা বর্তমানের এসআইবিতেও স্মারকলিপি জমা দিলাম, আমরা জিআরপি মগরাতেও স্মারকলিপি জমা দিলাম। 18টি গাছকে আমরা মালা দিয়ে সাজিয়েছি এবং আমরা মানুষকে বলতে চাইছি, গাছ আমাদের মা, তারা আমাদের দেবতা, তাই দেবতাকে আপনারা ভালোবাসুন, গাছকে রক্ষা করুন। আরামবাগের দিকে নজর রাখবো। রেলিংহীন ব্রিজ থেকে পড়ে মৃত্যু। আরামবাগের
চুনাইটে মৃত্যু প্রৌঢ়ের, দেহ রাস্তায় রেখে অবরুদ্ধ স্থানীয়দের। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানাবে, কেন এই বিক্ষোভ, কিসের দাবিতে বিক্ষোভ? শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, দেখো, গতকাল রাতে আরামবাগের চুনাইট এলাকায় একটি বারোয়ারি কালী পুজো ছিল। সেখান থেকেই ফিরছিলেন বছর 50-এর প্রৌঢ় সুশান্ত ছাতি, এবং সেখান থেকে ফেরার পথে চুনাইটের যে ব্রিজ রয়েছে সেটি রেলিংহীন ব্রিজ, সেখান থেকেই পড়ে যান ওই প্রৌঢ়। তারপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপরেই স্থানীয় বাসিন্দারা ওই এলাকায় ব্রিজে রেলিং দেওয়ার দাবিতে চুনাইট বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধে সামিল হন এবং দেহ রাস্তায় রেখেই এই পথ অবরোধ চলে। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে এই পথ অবরোধ করেন। তাদের দাবি যে 15 বছর ধরে ওই ব্রিজ রেলিংহীন অবস্থায় আছে এবং প্রশাসন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, তাই দ্রুত ব্রিজের দাবিতে এই অবরোধ চলে। পরে পুলিশি আশ্বাসে প্রায় 1.5 ঘন্টা পর এই পথ অবরোধ এই মুহূর্তে উঠে গিয়েছে। তমশ্রী, বেশ। এবার দেখাবো কাকদ্বীপের ছবিটা, যেখানে কাকদ্বীপে বেহাল সাঁকোয় ঝুঁকির যাতায়াত। 2 পঞ্চায়েতের দোটানায় থমকে সাঁকো সংস্কার। দেখুন সাঁকোর অবস্থা, দেখুন এই সাঁকো দিয়ে কি যাতায়াতের সত্যি যোগ্য? কিন্তু তবু এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয়। নড়বড় এই সাঁকো দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করেন মানুষজন। কাকদ্বীপের সাগর ব্লকে দীর্ঘদিন ধরেই বেহাল সাঁকো, তারপরেও সংস্কার হয় না। সংস্কারের দাবি জানিয়েও কোনো সুরাহা হয়নি। এইভাবে সাইকেল নিয়ে দেখুন কিভাবে ঝুঁকির পারাপার হচ্ছে। প্রচুর খারাপ অবস্থা, আমরা যাতায়াত করতে পারিনি, কিছু না। খুব প্রয়োজন হলে মানে বিপদের বাদ দিয়ে আমরা যাতায়াত করি। আর কি রাস্তা নেই? রাস্তা এখানে কোথাও নেই, একমাত্র বাজার দিয়ে ঘুরে আসতে। এখন চাইছি যে যাতে পোলটা হয়। 2 নম্বর পঞ্চায়েত, 1 নম্বর পঞ্চায়েত, সব পঞ্চায়েতরাই জানে, তারপরেও হচ্ছে না। না কোনো ঝুঁকি নিয়ে যেতেই হবে, কি করব, সাইডে জায়গা থাকলে তো যেতেই হবে অবশ্যই। পঞ্চায়েত বা কোথাও কি জানানো হয়েছে? জানানো হয়েছে, হচ্ছে না, কবে হবে জানি না। এটা এখন কি চাইছেন? এটা তো পুরো পাকা ঢালাই হয়ে গেলে ভালো হতো। এধারে প্রধান বলছে এধারে প্রধান করবে, এধারে প্রধান বলছে ওধারে করবে, সমস্যা অনেক হচ্ছে, যাওয়াই যাচ্ছে না, জীবনে ঝুঁকি নিয়ে যেতে হচ্ছে, আর কি করব। ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে যাতায়াতের অসুবিধে হচ্ছে, সেটা আমরা যত শীঘ্র পাচ্ছি ওটা আমরা তৈরি করে। এবার হিঙ্গলগঞ্জের ছবিটা দেখাবো। নদী বাঁধে ধস, নদী বাঁধ ধসে গ্রামে ঢুকছে জল। দুলদুলি ফেরিঘাট সংলগ্ন রায়মঙ্গল নদী বাঁধে ধস। দেখুন ভরা কোটালে নদীর জলস্তর বেড়ে ধস বাঁধে, আর নদী বাঁধে ধসে আতঙ্কে গ্রামবাসীরা। কিন্তু কিভাবে কি হবে কিছুই বুঝে উঠতে পারছেন না। প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানাবে অনুপম সাহা রয়েছে আমার সঙ্গে। অনুপম, হ্যাঁ দেখো, এই যে হিঙ্গলগঞ্জের যে দুলদুলির যে ফেরিঘাট রায়মঙ্গল নদীর, সেই ফেরিঘাটের পাশে একটা বড় ভাঙন দেখা দিয়েছে, যে ভাঙন দিয়ে কিন্তু হুহু করে জল ঢুকছে এবং যে কারণে কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত। তার কারণ রায়মঙ্গল নদী একদম সবসময় খুব ভয়ঙ্কর, এবং এই রায়মঙ্গল নদী প্রতি বছরই ভেঙে এক না একাধিক জায়গা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, গ্রামের পর গ্রাম ভেসে যায়, এবং সেই আতঙ্ক কিন্তু এলাকার মানুষ সদস্য রয়েছে। এবং এরপর কিন্তু পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে এলাকার পঞ্চায়েত এবং গ্রামবাসীরা মিলে সেই যে ভাঙা বাঁধ মেরামতের কাজ শুরু করেছে। প্রশাসনের তরফ থেকে যেটা জানিয়েছে যে রাতের মধ্যেই এই ভাঙা যে বাঁধ সেই এলাকা পুনরুদ্ধার করা যাবে বলে কিন্তু জানিয়েছে, এবং এলাকা সুরক্ষিত থাকবে। বেশ।